কিন্তু আজকে তোমরা এসছো, কেউ প্রধানমন্ত্রী হবা, কেউ হিলারি হবা। কি ভয়ঙ্কর মিথ্যা কথা! একটি মেয়ের চাহনি আমাকে যেই প্রেরণা দিয়েছে, সেই প্রেরণা দিয়ে রাতে 2টা পর্যন্ত পড়েছি। আপনাকে দেখে মনে হয় দারুণভাবে আপনি হিরোইন। ফলে যেই মেয়েটির কাছে আমি এয়ারপোর্টের সামনে নায়ক হয়ে উঠলাম, আখাউড়ায় হয়ে গেলাম হিরোইনসি, বাকি সময় আমি আর তার দিকে ভুলও তাকাইনি। কিন্তু মেয়েটি ওই হিরোইনসি বলার পর যে মুচকি হাসি দিয়েছে, সে হাসিটি আজও আমি ভুলিনি। তুমি যদি একটা মেয়ের দিকে তাকাও, চোখে চোখ পড়ে, যদি সে সুপুরুষ হয়, তাহলে সে ব্যক্তিত্বের সংকটে পড়বে। ব্যক্তিত্বের সংকটে যদি সে না পড়ে, তাহলে সে বিতার্কিক না। শুভ মধ্যাহ্ন, আসসালামু আলাইকুম। আমি খুব ক্ষুব্ধ এবং হতাশ। আমি যদি তোমাদের সেই পাশে থাকতাম, আমি মেহেদিকে অন্য রুমে নিয়ে মারতাম। কেন? কারণ এতগুলো মানুষকে অভুক্ত রেখে সে এতক্ষণ ধরে যে অত্যাচার তোমাদের উপর চালিয়ে যাচ্ছে, এটি দীর্ঘমেয়াদী বিশ্বে বর্বরতার সামিল হবে বলে আমি মনে করি। এবং মেহেদি আবার বারান্দায় হাঁটাহাঁটি করে দেখলাম তোমাদেরকে হুমকিও দিচ্ছে, কেউ যাবে না কিন্তু। কি দুঃসাহস! এতগুলো নারীকে দেখে সে একদমই ভয় পাচ্ছে না। এবং তোমরাও তার কথা শুনছ এবং কেউ পালিয়ে যাচ্ছ না। এটা আরেকটা আতঙ্কের বিষয়। তোমরা পালাচ্ছ না কেন? কারণ এখানে তো কিছু নেই। কেন থাকছো? এই বিতর্কে সকাল থেকে মোটা মোটা কথা, ভারী ভারী কথা, ব্রিটিশ আমল, ইতিহাস, এইসব শুনতে শুনতে কার ভালো লাগে? আম্মু বাসায় বসে আছে, A+ কবে পাবা? বাবা বসে আছে অফিসে, বলবে আমার মেয়ে A+ পেয়েছে, মিষ্টি খান। জীবনে কেউ কোনোদিন শুনেছ আমার মেয়ে বিতর্কে ফার্স্ট হয়েছে, মিষ্টি খান? কোনো আব্বু আম্মু বলেছে? বলে না। তো অতএব আজকে যে সময়টুকু তোমরা কাটাচ্ছ, এটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে চরম বৈরী। কেউ বিতর্ক চায় না। তোমরা যে কেন চাও আমি ঠিক বুঝি না, কিন্তু আমি কেন চেয়েছিলাম সেটা আমি জানি। আমি চেয়েছিলাম একটি প্রেমের জন্য, একটি মেয়েকে পটাবার জন্য আমি বিতর্ক করেছিলাম। কিন্তু আজকে তোমরা এসছো, কেউ প্রধানমন্ত্রী হবা, কেউ হিলারি হবা। কি ভয়ঙ্কর মিথ্যা কথা! কারণ আমি একটি মেয়েকে শুধু পটাতে চেয়েছিলাম। কি দিয়ে? বিতর্ক দিয়ে। সে আমাকে পাত্তা দেয় না, সে আমার দিকে তাকায় না। আমি তখন 8ম শ্রেণীতে পড়ি। শুধু তার দিকে একবার তাকাবো, কি সেই কৌশল! কিন্তু সে তাকায় না। পরে ভাবলাম বিতর্ককে আশ্রয় করি, সেখানে যদি দাঁড়ায় তাহলে মেয়েটি মনে হয় আমার দিকে তাকিয়েই থাকবে। এই আশায় আমি বিতর্ক করেছিলাম। তো এরকম আশা নিয়ে একবার আমি সিলেট যাচ্ছিলাম। তখন আমি আর 8ম শ্রেণীর বালক নই। এয়ারপোর্ট স্টেশন থেকে উঠেছি। তো যাওয়ার সময় ট্রেন, সকালে সিলেটের ট্রেন, আমি উঠলাম। উঠে আমার সিটে গেলাম, দেখি আমার একটি সিট, সামনে আরেকটি সিট, মানে ডাবল ডাবল না। পরে কেউ আসে না, পরে একটি মেয়ে আসলো এবং মেয়েটি সামনে বসার পর আমি একটু সতেজ হয়ে গেলাম। পুরুষের মন তো। পরে মেয়েটি দেখলাম সাদা গ্রাউন্ড পরা, আমি বুঝলাম সে সিলেট মেডিকেল। তাহলে ভাবলাম যাক, মান সম্পন্নই হয়েছে। এরপরে ট্রেন এগিয়ে যাচ্ছে, আমার মনে কত কিছু আসে, কত ভাবনা আসে, কিন্তু আমি তো কথা বলতে পারতেছি না, খুব আনইজি বোধ করছি। কি করব? ট্রেন যায় ভিড়ল আখাউড়া স্টেশনে। আখাউড়া তো নাম শুনেছ না? কালকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো না, দেখেছো না? দেখেছো? কে কে দেখেছো কালকে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে? আর কে কে দেখোনি? আরো জোরে হাত তোলো। তাহাদের চিনিয়া রাখো, তাহারা এই দেশের বেদনার সাথে সংশ্লিষ্ট থাকে না। ফেসবুকে দেখো, অন্তত দেখা তো উচিত ছিল, কিন্তু দিনের শেষে দেশকে 1 মিনিট সময় দেওয়া উচিত। তো পরে আমি আখাউড়া স্টেশনে গেলাম। যাওয়ার পর হঠাৎ আমি তো মেয়েটার দিকে তাকানোর চেষ্টাই করি,
কিন্তু মেয়েটা করে কিনা আমি ঠিক বুঝি না। তো হঠাৎ করে একজন আসলেন, এসে বললেন, ভাই লাগবে? আমি বললাম না, আমার তো খেয়াল ওই মেয়েটির দিকে। এরপরে উনি একটু দূরে গিয়ে দাঁড়ালেন। এবার আরেকজন আসলেন, উনি এসে বললেন লাগবে? আমি বললাম না। এবার উনিও গিয়ে দাঁড়ালেন, কেউ যাচ্ছেন না। তৃতীয় একজন একটু মোটা, সে আরেকটু ধমকের সুরে, লাগবে? আমি বললাম না। এরপরে চতুর্থ জন আসলেন, উনি এসে বললেন, ভাই লাগবে তো? আমি বললাম না না। এখন এই যতবার লাগবে বলে মেয়েটি ততবার পলকে পলকে আমার দিকে তাকায়। এখন আমি ঠিক বুঝতেছি না কি লাগবে কি বলে। পরে আমি একটু উত্তেজিত হয়ে 4 জনকে ডাকলাম, কি সমস্যা, কি লাগবে? আপনারা 4 জনই আমাকে ঘিরে দাঁড়িয়েছেন আমার জানালার সামনে। তখন বলবো তো বলেন। বলল, ভাই আমরা হিরোইন বিক্রি করি, আপনাকে দেখে মনে হয় দারুণভাবে আপনি হিরোইন ছিলেন। ফলে যে মেয়েটির কাছে আমি এয়ারপোর্টের সামনে নায়ক হয়ে উঠলাম, আখাউড়ায় হয়ে গেলাম হিরোইন ছি, বাকি সময় আমি আর তার দিকে ভুলও তাকাইনি। কিন্তু মেয়েটি ওই হিরোইনসি বলার পর যে মুচকি হাসি দিয়েছে, সে হাসিটি আজও আমি ভুলিনি। অতএব বিতর্ক ঠিক এই জায়গায় ওই সূক্ষ্ম হাসিটি সুন্দরভাবে মনে রাখবার জন্য আজকে আমরা তোমাদেরকে ডেকেছি। জোর করে মেয়েটিকে উঠিয়ে নেওয়ার জন্য নয়, তার ওই সুন্দর হাসি নিয়ে আমি আমার জীবন পার করে দিচ্ছি। বিতর্ক আমাকে এই জায়গায় শিক্ষাটা দিয়েছে। বুঝতে পেরেছ? কারণ এখন বাজে 1:30। আমি যদি এই গল্পটা না বলি, সকাল থেকে যেভাবে আমার নাম বলা হয়েছে, তাতে তোমরা যত প্রত্যাশার বেলুন ফুটিয়েছ, আমি সেটা এখন চাপ অনুভব করছি। জুয়েল স্যার সাফায়েত স্যার বলবে, মেহেদি স্যার সাফায়েত স্যার বলবে। সাফায়েত স্যার যে কী বলবে, সাফায়েত স্যার নিজেও খুব বিস্মিত, আমি আসলে কি বলবো। কারণ সবাই আমার উপর দিয়ে রোলারটা চালিয়ে নিজেরা নিরাপদ হয়ে গিয়েছে। কি বিস্ময়কর প্রতারণা। অতএব এভাবে আমি প্রেমের জন্য বিতর্ক করেছি। কিভাবে? তোমরা এখানে অনেকেই বিতর্ক করতে এসছো, সব স্যাররা বলেছে বই পড়তে হবে। যদি তুমি বই পড়েছ আর কোনোদিন বিতার্কিক হতে পারবে না, শেষ। বাংলাদেশের ইতিহাস যদি একবার পড়েছ, বিতর্ক শেষ। যদি তুমি একবার কবিতা প্র্যাকটিস করেছ, শেষ, কিছুই করা যাবে না। বিতর্ক শিখতে হলে কিচ্ছু করা যাবে না। কেন? কারণ বিতর্ক করতে হবে নিজেকে সুন্দর করবার জন্য। কেমন করে? এমন কার বাসা আছে যেখানে আব্বু আম্মুর ঝগড়া হয় না? যাদের বাসায় হয় না, তাহলে সেটি গবেষণার বিষয়। আব্বু আম্মুর ধাওয়া পাল্টা দেওয়া হবেই, এটা হতেই হবে। এবং সেখানে তুমি হচ্ছে একমাত্র ব্যক্তি যে এটি সমন্বয় করবে। কার বাসা এমন আছে যে যেখানে তুমি কোনোদিনও এক মনে বসে অনেক কিছু ভাবনি? ভেবেছ, ভালো খারাপ ভেবেছ। কি এমন আছো এখানে যে মোবাইলে পৃথিবীর সবচেয়ে বাজে জিনিস দেখনি? এত ফেরেশতা সেজো না। তাহলে বিতর্কটি এখানেই। কে আছো এমন যে পরীক্ষায় সকল বিষয় ফেল করনি? 3 বিষয় ফেল করনি, 5 বিষয় ফেল করনি? কে আছো আম্মু আব্বু বলেনি যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, পাশের মেয়ের জরিনাটা A+ পেয়েছে, তুই কি করছস? আমার অফিসের সমস্ত টাকা এনে তোর পিছনে ব্যয় করেছি। আম্মু বলবে ঈদে কত আনন্দ ছিল, জীবনে একটা ভালো শাড়ি কিনে নাই, তোর গৃহপালিত লোককে আমি বেতন দিয়ে রেখেছি, কই তুই তো একটা A+ দিলি না। তখন তোমার মনে হয়নি যে এই জীবন আমি রাখবো না, মরে যাব, থাকবো না এই পৃথিবীতে? বিতর্ক ঠিক সেখানে। কে এমন আছে যে বাসে যায়নি, ভ্রমণে যায়নি? তুমি কোথায় পড়ো? আমি বিকারুন্নেসে, আর তুমি টঙ্গী পাইলট। এবার যে বিকারুন্নেসে পড়ে, ওই অভিভাবক জিজ্ঞেস করে তোমার আব্বু কি করে মা? তারপর ওই মেয়ে বলছে, ওই ছেলে বলছে নটরডেম আর টঙ্গী পাইলট, তোমার আব্বা কি করে? সুর চেঞ্জ। কিন্তু প্রিয় রাজকুমারীরা, বলো তো, এখন যদি আগুন লাগে এখানে, দেখবা সবার আগে কিছু লোক দৌড় দিবে।
কিছু লোক আম্মুকে ফোন দিবে, আম্মু আগুন লেগেছে, তো আম্মু বলবে হোয়াটসঅ্যাপ দেখ আমি কি লিখছি, তুই পালা। তারপর উনি পালাবেন। আর এক লোক কাউকে জিজ্ঞেস না করে কিছু লোক পালাবে। আর কিছু মেয়ে এই ওয়াশরুম থেকে পানি এনে আগুনটা নিভানোর চেষ্টা করবে। কয় শ্রেণী? কিন্তু যারা পালিয়ে গেল এরা হচ্ছে সবচেয়ে প্লাস পাওয়া মানুষ, কারণ এরা খুব সচেতন এবং খুব শয়তান। আর যারা পানি এনে আগুনটা নিভালো তারা কিন্তু 2 বিষয়ে ফেল, 4 বিষয়ে ফেল। আমরা বিতর্ক করি তাদের জন্য, আর যারা পালিয়ে গেছে তারা যেন নিপাত যায়, এই দেশে তাদের দরকার নাই। বুঝতে পেরেছ? তো অতএব বিতর্ক করি আমরা ওই ছোট্ট মানুষটার ওই হৃদয়টা সাজিয়ে দেবার জন্য। 2 হাত দিয়ে কাজ করলে হয় শ্রমিক, 2 হাতের সাথে মাথা দিয়ে কাজ করলে হয় কারিগর, আর 2 হাত আর মাথা সাথে হৃদয়টা নিয়ে কাজ করলে হয় শিল্পী। তাহলে বিতার্কিক কি করে? হাতের কথা বলেছেন। বিতার্কিক কি করে? মাথা খাটায়। বিতার্কিক কি করে? হৃদয় দিয়ে মানুষের হৃদয়কে দখল করতে চায়, জয়লাভ করতে চায়, বিজয়ী হতে চায়। তাহলে বিতার্কিক একজন শিল্পী। এই শিল্পী হতে গেলে খুবই ভয়ঙ্কর বিষয়, কারণ আমাদের শিল্পীদের যে মান, কোন শিল্পী হব? এখন তুমি ডাক্তার, তোমার কাছে রুগী আসছে, তুমি রুগী আসার সাথে সাথে কি বলবা আমি কিন্তু ভালো গান জানি, আপনি একটা গান শোনেন? বলবে? তুমি খুব ভালো কবিতা জানো, তুমি কি বলবে আপনার অনেক ব্যথা, শুনো বসুন আমি একটু কবিতা শোনাই? জানেন আমি অনেক দারুণভাবে পিয়ানো বাজাই, আপনি শোনেন? কেউ শুনবে? আমি দারুণ অভিনয় করি, আপনি আমার অভিনয়টা দেখুন, শুনবে? শুনবে না। কিন্তু ওই রুগীটা আসলে যদি রোগীর মাথায় হাত বুলিয়ে তুমি বলো মা আপনার কি হয়েছে, বসেন, সুন্দর করে কথা বলো, কথা বলার পর তারপরে তুমি জানো তার জ্বরই হয়েছে, তুমি একটা প্যারাসিটামলই দিবা, কিন্তু তার আগে যে মাথায় হাত বুলিয়ে সুন্দর করে 2টি কথা বলে তার সাথে মিশে গেলে সেখানেই হচ্ছে তোমার বিতর্ক। অতএব বিতর্কের যে গভীর জায়গাটা সেটা কিন্তু মানুষ হওয়ার। কিন্তু যদি শুরুতেই তুমি বড় বড় বই পড়া শুরু করতে চাও তাহলে ভেস্তে যাবে বিতর্ক। আমি বলেছিলাম আমি প্রেমের জন্য বিতর্ক করেছি, আমি তো জানতাম না যে বিতর্ক করলে পৃথিবীতে সব কিছু পাওয়া যায়। এটি তো আমি ওই গ্রামে বসে জানতাম না। আমি গ্রামে কম্বাইন্ড স্কুলে পড়েছি, 6 জন মেয়ে আর আমরা ছেলে। যে মেয়েটি সুন্দরী তোমরা বুঝো সে মেয়েটির দিকে চোখটা যাবে, কেউ এখানে পয়গাম্বর সাজতে এসো না। তো অতএব সে মেয়েটির দিকে চোখ যায়, কিন্তু মেয়েটি তো আমার দিকে তাকায় না, আমার কিন্তু ইচ্ছে করে সেখানে তাকায় না। আর তুমি যদি একটা মেয়ের দিকে তাকাও, চোখে চোখ পড়ে, যদি সে সুপুরুষ হয় তাহলে সে ব্যক্তিত্বের সংকটে পড়বে। ব্যক্তিত্বের সংকটে যদি সে না পড়ে তাহলে সে বিতার্কিক না। ওই ব্যক্তিত্বের প্যারামিটারটুকু উঠাবার জন্যেই আমরা বিতর্ক শিখাই। কিভাবে উঠবে সেটা বলছি। এখন আমি চিন্তা করলাম কিভাবে, আমার রুল 9, সে মেয়ের রুল 3, আমার তো কোনো প্যারামিটারই নেই। এখন স্কুলে বিতর্ক আসলো, আসার পরে কাকে খোঁজা হচ্ছে? যে ফার্স্ট হচ্ছে মোহাম্মদ গোলাম আজম। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক। এখন যে গোলাম আজম রাজাকারের সাথে নাম মিলে যায় দেখে সে নামটা অ্যাফিডেভিট করে লেখে মোহাম্মদ আজম। দেখবা সে প্রথম আলোতে লেখে মাঝে মাঝে মোহাম্মদ আজম। সে হচ্ছে রুল 1। সবাই এসে বলল ও আজম তোমার রুল 1, তুমি বিতর্ক করবে। সে সবার হাত পা ধরে, ভাই আমি তো এগুলো কোনোদিনও করিনি। স্যার বলছে না তুমিই বিতর্ক করবা। এবার বিতর্কের দিন সকালবেলা আজম পালিয়ে গেল, আজম নাই। বাস বিতর্ক একটু পরেই 3-4 ঘন্টা টিফিন পিরিয়ডের পরেই বিতর্ক, পুরো হল রুম সাজানো হচ্ছে, আজম পালিয়ে গিয়েছে। এখন স্যার আসলেন সাফায়েতের কাছে, সাফায়েত প্লিজ
তুমি একটু বিতর্ক করো না। না স্যার, আমি পারবো না, কারণ আমার মনের জিদ তুমি তো আগে আমাকে চাওনি, আগে তো চেয়েছো এককে, এখন একের কাছে পরাজিত হয়ে এসছো নয়ের কাছে, তো নয় তো এখন নায়ক হওয়ার চেষ্টা করবে। আমি বলছি না স্যার, আমাকে জড়িয়ে ধরে, যে স্যার প্রতিদিন থাপড়ায় সেও জড়াই ধরে, এসো না এসো প্লিজ। আমার ইংলিশ টিচার ছিল, ক্লাস টিচার, তিনি এসেই প্রথমে আমাকে ইংলিশ ধরতেন, আর না পারলে গেট আপ অন দি বেঞ্চ, মানে বেঞ্চের উপর দাঁড়াবা, এবং লুঙ্গি পরা, দৃশ্যটা কল্পনা করো, আমি লুঙ্গি পরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে আছি, আমার যাকে আমি মনে মনে চাই সেও দেখছে কি জলজন্ত দানবের উত্থান। ফলে আমি অনেক স্যারের কাছে, না স্যার আমি পারবো না। হেড স্যার আসলেন, সাফাই প্লিজ তুমি পারবে। আরে এতই যদি আমি পারবো তো একের কাছে গেলেন কেন? এক তো পালিয়ে গেছে, এক তো আর আসে না। পরে আমি চিন্তা করলাম, সাফাই জেগে উঠো, এখনই তো দেখাবার সময়। বাস আমি কি কি লিখেছি আমার এখন মনে নেই। পরে বিতর্ক শুরু হলো, আমার বিপরীতে বড় আপু ছিল, কে কে আমার এখন ঠিক মনে নেই, আমার পক্ষে দুজন ভাই ছিলেন, আর আমি ছিলাম অষ্টম শ্রেণীর। এখন বিতর্ক শুরু হলো, আমি চিন্তা করলাম ওই মেয়েটার সামনে বসা, আমার পক্ষে তো ওইদিকে তাকিয়ে বক্তব্য দেওয়া সম্ভব না, সাফায়ে তুই তো মারা যাবি। তখন চিন্তা করলাম এই দিন তো আর ফিরে আসবে না, সাফায়ে তুমি কি আজকে সেটি জানান দিতে হবে, সে তো জানে না তুমি কি, তুমি দেখাও। নিজেকে সতেজ রাখার চেষ্টা করছি। পরে আমার ডাক পড়লো, আমি গেলাম, দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে, ভালো লাগছে, কিন্তু কোনো দিন তাকায় নেই। এবার আমি চোখ বন্ধ করে ফেলেছি, কারণ আমি তো শেষ। এরপর আমি বিতর্ক শুরু করলাম, মুখস্থ কি বলেছি আমি জানি না, কিন্তু আমাকে কেউ থামাতে পারতেছে না, আমি বলেই যাচ্ছি। পরে হেড স্যার উঠে বলল, সাফায়ে তুমি না থামলে মাইকটা বন্ধ করে দিব। অনেকক্ষণ পর আমার মনে হয়েছে আমার সময় তো শেষ, কিন্তু আমি অনর্গল বলেছি। তাহলে কি শেখানোর চেষ্টা করলাম? চেষ্টা করলাম সাহস। কিসের বই, কিসের ব্যাকরণ, কিসের আবার স্ক্রিপ্ট, যাই পারি তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো মঞ্চের সামনে। আমি হলাম ছোট্ট একটা শিশু। তুমি ভাবো তো, তোমার বাসায় যখন একটি ছোট্ট বাবু জন্ম নেয়, ধরো এই মাত্র একটা ছেলে পৃথিবীতে চমৎকার এক চিৎকার দিয়ে জানান দিল আমি এসেছি, সে কি কথা বলেছে? সে কিভাবে যোগাযোগ স্থাপন করেছে? কান্না দিয়ে। সে কি দিয়ে যোগাযোগ স্থাপন করেছে? তাহলে কথা দিয়ে যোগাযোগ স্থাপন করতে হবে এ কথা সত্য নয়। নীরবের ভাষাও কিন্তু ভয়ঙ্কর হতে পারে। আমি যদি তোমার দিকে কৈশোরের মতো করে একবার তাকাতে পারি, প্রলয় ঘটে যেতে পারে, কিন্তু সেটা আমি তাকাতে পারি না, কারণ আমার এই যে চোখের ওই তারুণ্য আল্লাহ তাআলা নিয়ে গেছেন। কারণ টাইম, সময় গেলে সাধন হবে না। অতএব তুমি হাজারবার চেষ্টা করলেও সাফায়ে অভিনয় করতে পারো, কিন্তু অরিজিনাল তারুণ্যে তুমি ফিরতে পারবে না। এটি যতদিন তুমি বিশ্বাস করবে না, ততদিন তুমি তারুণ্য উপভোগ করতে পারবে না। তুমি ভাবো তারুণ্য মানে যা ইচ্ছা তাই করা, ইয়েস, কিন্তু জবাবদিহি করতে হবে। আল কোরআন আমি প্রথমে তার তারুণ্যের হিসাব গ্রহণ করব। সে তারুণ্যে কি ছিল আমি এখন বৃদ্ধ বয়সে বলবো আমি খুব ভালো। তুমি তো আমার তারুণ্য দেখোনি। আমি কত মেয়েকে রাস্তায় জ্বালাতন করেছি তুমি তো জানো না। আমি এখন এই পাশে এসে বললাম, ও নো, আমি তোমাদের টিচার, এরকম করে না লক্ষ্মী শোনা। ও নো, এটি বড় মাপের প্রতারণা। কারণ স্যার আপনি কি করেছেন তরুণ বয়সে সেটি তো আমি জানি না। কারণ এ পাশে আসলেই সবাই দেবতা হয়ে যায়, কারণ এই দেবতাদের ভাষা আমরা জানি। আর আমি বলি আমি অনেক মেয়েকেই ডিস্টার্ব করেছি, কিন্তু তোমাদের মতো করে নয়। তোমরা যেভাবে ডিস্টার্ব করো এভাবে নয়। আমাদের তাকে পেতে চাওয়ার যেই
প্রেরণা ছিল, সেই প্রেরণা দিয়ে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। তুমি ভেবেছ ওই মেয়েগুলোর সাথে প্রেম করার জন্য? নো, একটি মেয়ের চাহনি আমাকে যেই প্রেরণা দিয়েছে, সেই প্রেরণা দিয়ে রাতে 2টা পর্যন্ত পড়েছি। অতএব আমি ওই মেয়েটির প্রেরণা নিয়ে আজকে দাঁড়িয়ে আছি। তো বিতর্ক যখন তুমি করবা, অনেক মেয়ে যখন তোমার দিকে তাকাবে, তুমি অসুস্থ হয়ে কেমন করে তুমি কেমন করে অসুস্থ হও হে তরুণ? তোমার দিকে তো সবাই তাকিয়ে আছে। এখন তুমি বলো, এই তো দেখো সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই তাকিয়ে আছে। এই বেটা কি বলে, এই বেটা কি বলে? একটু আগে দাঁড়ানোর সময় তুমি ভেবেছিলা আসলে এই লোকটি হেরোইনছি। এখন ক্রমশই আমি নায়ক হয়ে উঠছি, কারণ এখন চেহারা আমার তোমার কাছে আর দৃশ্যমান নয়, কারণ আমি তোমাকে প্রলুব্ধ করে আমার কথার জালে আবদ্ধ করে ফেলেছি। দিস ইজ দ্য ডিবেট। যদি আমি এই ডিবেটটা ওই তরুণ বয়সে করতে পারতাম, মেয়েটিকে পেতেও পারতাম। তো ফলত যদি তুমি এখন চর্চা শুরু করো, তাহলে বিশ্ববিদ্যালয় তো এখনো আছে, তো আছে না? তত হতাশ কি, আমরা শুরু করি। কিন্তু যদি ব্যাকরণের কথা ভাবো, বিতর্কে আঞ্চলিক ভাষা বলো না, বাংলা ইংলিশ বলো না। আরে এত বলো নার ভয়ে তো আমি আর মঞ্চেই আসবো না। সব বলো না বাদ। ওই শিশুটির কথা বলেছিলাম যে এই মাত্র জন্ম নিল, সে কান্না দিয়ে যোগাযোগ স্থাপন করে মাকে জানান দিল আমি তো এসছি, খাওয়ার কোথায়? মা তখন কি করে? শাল দুধটা খাইয়ে দেয়। কি করে? গলা টিপে ধরে, কান্না থামা, এভাবে বলে। নো, মা বুঝে, পৃথিবীতে একজন বুঝে, সে কে? মা। আর কেউ বুঝে না, ওই শিশুটির কান্না বুঝে মা। আর বুঝতো বাংলাদেশের একজন, সে হচ্ছে ডাক্তার এমআর খান, মারা গেছে, শিশু বিশেষজ্ঞ। বলবো তার কিভাবে বুঝতেন, তার কথা বলবো না? অনেক অড টাইম, এখন অড টাইম বলবো? হ্যাঁ, আরে ভাই আমি তো বলার জন্য আসছি, আমি টেম্পার টেস্ট করতেছি। মানে এখন যে 2টা বাজে আমি বুলাতে পেরেছি, কারণ কি ভয়ঙ্কর মেহেদি, ভয়ঙ্কর। সে ক্ষুধার্ত রেখে একটি ওয়ার্কশপ চালিয়েছে। এটি বিতর্কের ইতিহাসে একটা জ্বলন্ত বর্বরতা। ফলে এমআর খান গেলেন বিদেশে, কি জন্য? পিএইচডি করতে। এখন আজকে পিএইচডির শেষ দিন, 2জন অধ্যাপকের আজকে শেষ সাক্ষাৎকার। একজন এমআর খান, আরেকজন তার বন্ধু। ব্যাপক লেখাপড়া করলেন। এমআর খানের একটি বই আছে, তোমরা বই মেলাতে নিয়ে নিবা, খুব খুব ভালো বই, আমি নামটা ভুলে গিয়েছি। এমআর খানের ওই বইতে উনি বলছেন, একটি অধ্যায় আমার কাছে ভালো লেগেছে। এক একটা বই এক একটা মানুষকে এক একভাবে জাগিয়ে দিতে পারে। আমার যে অধ্যায় ভালো লেগেছে তোমার সে অধ্যায় নাও লাগতে পারে। তো উনি লিখছেন, আজকে শেষ সাক্ষাৎকার। দেখবা ভাইবা যখন শুরু হয় বিশ্ববিদ্যালয়ে গেলে, দেখবে একজন বের হয়ে গেলে 10 জন ঘিরে ধরে, কি জিজ্ঞেস করছে, বল না, এরকম বলে না? তো এমআর খান বাইরে দাঁড়িয়ে তার বন্ধুকে জিজ্ঞেস করলো, দোস্ত কি জিজ্ঞেস করছে? ফালতু কোশ্চেন জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? আর বলিস তো, এটা কোনো বাইবাই না। আমাকে জিজ্ঞেস করে, ছেলে কাঁদে কেন বলো তো? আরে কই, এগুলো বইতে লেখা আছে? ছেলে কাঁদে কেন আমি কেমনে বলবো? তো তুই কি বলেছিস? আমি এটাই বলছি, ছেলে কাঁদে কেন আমি কিভাবে বলবো? বলছে কোশ্চেন শেষ, যান। আর কোনো কোশ্চেন ওনাকে করেনি। এবার এমআর খান ঢুকলেন। এমআর খান নিজে লিখছেন, উনি লিখছেন। এমআর খান ঢুকে বসলেন। উনি জিজ্ঞেস করছেন, ওনাকে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করছে? দেখো পুরো হল নীরব, দেখেছো? সবাই প্রশ্ন শোনার জন্য উদ্গ্রীব। বিতর্কের অ্যাট্রাকশন এখানে। তোমার স্পিচের এই জায়গাটাই হলো টেকনিক। দর্শককে তুমি তোমার নিজের নৃত্যের তালে তালে উঠাচ্ছ আর নামাচ্ছ। এই যে পুরো দর্শক এখন আমি কপ করে ফেলেছি। কি জানি কয় এমআর খান? এমআর খানের এক কথা বলতেছে, আমি কিন্তু এটাকে হাতে রেখে অনেক নিয়ে বিনিয়ে কথা বলছি। তোমরাও কিন্তু অ্যাট্রাকশনে আছো। এই জন্য বিতর্কের ভিতর
কতক্ষণ বলছো এটি গুরুত্বপূর্ণ নয়, কি বলছো এটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কিভাবে বলছো সেটি গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য প্রেজেন্টেশন। এত তথ্য কেউ শুনতে চায় না। তুমি বাংলাদেশের বিশারদ না, তো তোমাকে আমরা দাঁড় করিয়েছি কেন? আরে তোমার একটা ছোট্ট হৃদয়কে তৈরি করবার জন্য। তুমি তো শিল্পী, তোমার হৃদয়কে পরিচ্ছন্ন করতে চাই। কেন? একটা মেয়ে যাচ্ছে সাথে, তুমি তাকে ভালোবাসতে চাও, কিন্তু লাইকে শিষ্টাচার। হে তরুণ, তুমি ভালোবাসো, কিন্তু সুন্দর করে ভালোবাসো। এটা তাকে শেখানোর জন্য বিতর্কে এনেছি। তুমি একটা অফিসের প্রধান, সে অফিসটাকে সুন্দর করে সাজাও। কে শিখাবে তোমাকে? কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কোনো বইতে লেখানো আছে অফিস সাজানো হবে কিভাবে? কিভাবে একটা স্কুল সাজাবেন, এটা কোথায় লেখা আছে? তুমি একটা ইউনো হলে, টিওনো হলে, মেডিকেলের প্রফেসর হলে, ব্যাংকের ম্যানেজার হলে, তুমি একটা পিকনিকের আয়োজন করবে। কেমন করে আয়োজন করবে? কেন ম্যানেজমেন্টের মধ্যে কেউ কেন লেখা আছে পিকনিক কেমন করে আয়োজন করা হয়? কেমন করে স্যার? আরে ওই যে বিতর্ক, কিভাবে? তুমি যে টেবিল টেনেছ 3 জন বক্তাকে বসাবার জন্য, এদিকে 3 জনকে বসাবার জন্য, এদিকে চেয়ার মুছেছ, ব্যানার লাগিয়েছ, মাইক এনেছ, রস্টাম এনেছ, অজান্তে তুমি তো সংগঠক হয়ে উঠছ। তুমি কি মনে করেছো মেহেদী সেলফিশ? না, ইজ 100% সেলফিশ। সে তোমার চেয়ার মুছে দিয়ে সে নিজের আসনটা পোক্ত করছে, কারণ সে একদিন বড় কিছু হয়ে রাষ্ট্রকে কন্ট্রোল করতে চায়। এই জন্য সে আজকে তোমার চেয়ারটা নেই। তুমি ভেবো না সে নিঃস্বার্থভাবে করে। তো তুমি কেন তাকে ছেড়ে দিচ্ছ? তুমি বলবা মেহেদী ভাই বসে, আমরা টানি। ক্লিয়ার? কিন্তু তোমরা এই সুযোগটা হাততালিয়া দিও না। আমি অনেক খুশি হয়েছি এই সুযোগটা, এই যে তোমরা সংগঠক হয়ে উঠবা অজান্তে। আর কিভাবে? আরে ভাই 3 জন বিতর্ক করে না, তো তুমি কামড়াকামড়ি করতেছো না। না পয়েন্ট এটা তুই বলিস না, এটা আমি বলুম, কিন্তু তাহলে তোর সাথে আমি ডিবেটই করবো না। মেয়েদের মধ্যে চরমভাবে এটি দেখা যায়। আমি আসবই না। তুই এমন করলি যে চলে গেল সে হেরে গেল। কারণ আমরা বলেছি এই যে ডিবেট 3 জনের মধ্যে, এই যে সহনশীলতা, এটা তোমার মধ্যে অর্জিত হতে হবে। তাহলে এটা কর্মজীবনে কি হবে? যখন তুমি পিকটিক করবা তখন 2 জনের সাথে তোমার কথা কাটাকাটি হবে। সেখানেই বোঝা যাবে সহনশীলতা কার বেশি। যে বিতর্ক করেছে সে ভাববে এটি আয়োজনের অংশ, আর যে বিতর্ক করে নাই সে চেয়ার দিয়ে মেহেদির চান্দির মধ্যে পাড়ি। তখন মেহেদি ভাববে ইহারা কোথা থেকে আসিল। কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু সে জানে না আয়োজনের কত রং, আয়োজনের কত রং। এটা শিখবে কোথা থেকে? এই বিতর্ক থেকে। বিতর্ক তোমাকে কি দেয়? সমতা। 3 জনের পাশে 3 জনের পাশে একই প্ল্যাটফর্মে, কেউ উঁচ করে কেউ নিচে। নো, তুমি কথা বলছো 3 জন তোমার কথা শুনছে, সে সহনশীল হচ্ছে। তুমি তাকে গালি দিচ্ছ কিন্তু সে কিছু বলতেছে না, সে অপেক্ষায় আছে আমার পর্ব আসলে আমি দেখাবো। দিস ইজ দ্য সহনশীল, ধৈর্যশীল। যখন সে বিয়ে করবে, স্ত্রী বক্তব্য দিবে, সে শুনবে। 2 জনের মুখোমুখি সংঘর্ষ হবে না। তাহলে দাম্পত্য জীবন সুখী করে কে? বিতর্ক। তুমি ভেবেছ স্যার আপনার জীবনে হয়নি? অহরহ। কারণ আমার ওয়াইফ একজন ডক্টর, তোমাদের এলাকায় বসে। দেখো কি দারুণ বিজ্ঞাপনে নেমে পড়েছি আমি, দেখেছি। সে রুগী দেখে। একদিন আমি গেলাম তার চেম্বারে, গিয়ে বসলাম। কি করে? রুগী আসলো, আর তোমরা আমাকে তো এখন একটু ফুলবাবু হিসেবে দেখছো, কারণ শারীরিক ফিটনেস অনেক উন্নত মানের বিদায় আমি অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়াতে হয়, তো ফলে একটু ফিটফাট হয়ে আসছি। কিন্তু আমি যদি জামাটা ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটি, সিম্পল টোকাই হয়ে গিয়া। হ্যাঁ, তো আমি এই সুবিধায় তার পাশে গিয়ে বসলাম চেম্বারে। একটা রুগী আসলেন। হ্যাঁ, কী হলো? আপনি এটা করবেন, লিখে দিল, শেষ, চলে গেল। তাই বাসায় গিয়ে বললাম তোমার চেম্বার তো অচিরেই ক্লোজ হয়ে যাবে। বললো কেন? ভাবলাম তুমি তো মাশাআল্লাহ, তোমাদের মতো ডাক্তারদের কারণেই আমাদের দেশে ট্রেন ভর্তি করে সব ইন্ডিয়ায় চলে যাচ্ছে রাষ্ট্রীয় টাকায়। তোমাকে আমার চেম্বারে নেওয়াটাই ভুল হয়েছে। দেখো, কেউ ক্রিটিসিজম নিতে চায় না। কেন? সে তো বিতার্কিক না।